আমরা গতদিন বেশ কিছু কয়েকটা বিষয় পড়ছিলাম, ইম্পর্টেন্ট বিষয় পড়েছিলাম। আমি আহ, আপনাদের যা পড়ানো হয়েছে আজকে পর্যন্ত, আজকে যেটা পড়াবো সেটা সহ আমি আপনাদের একটা পরীক্ষা নিব। পরীক্ষাটা মানে গুগল ফর্মে আর কি। আপনাদেরকে আমি কিছু কোশ্চেন দিব, আপনারা সেটার উত্তর দিবেন। গুগল ফর্ম হয়তো আজকে আমি দিব না, কালকে দিব। কালকে দিব। কালকে আমি একটু ব্যস্ত আছি, আমার ট্রেনিং এর একটু ব্যস্ততার চাপ অনেক। তো যাই হোক, আমি গুগল ফর্মে কালকে কিছু প্রশ্ন দিব, আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন। আজকে আমরা তাহলে গতদিন কি পড়েছিলাম বলেন দেখি, মনে আছে আপনাদের? বলেন। আমাদের ধারাগুলা পড়াইছিলেন, ধারা থেকে পড়াইছিলেন গতকালকে, গত ক্লাসে। কি কি ধারা পড়েছিলাম নির্দিষ্ট করে বলেন। নির্দিষ্ট করে বলেন কোন ধারা পড়েছিলাম। স্যার, ধারা পড়াইছিলেন 2, 9, 10, 11, 15, 17, 18, 19, 20, 21। ও, গুড। আপনারা কি পরে এগুলো রিভাইজ পড়ছিলেন? জি স্যার, পড়ছি। আচ্ছা, অন্যরা অন্যরা পড়ছিলেন? হ্যাঁ, অন্যদের তো কোনো জি সাদা স্যার, শব্দ পড়া নাই। জি। হয়েছিল। পড়ছিলেন? আচ্ছা। যাই হোক, আপনারা প্রতিদিনকার পরে যদি প্রতিদিন করে নেন তাহলে বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা 45 মিনিট লাগবে। এটা পরবর্তীতে আপনাদের উপরে চাপ হবে না। এবং আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা সেখানে মেসেজ দিবেন, আমি অ্যাড আছি এই গ্রুপে। আপনাদের যে কোনো তাৎক্ষণিক সমস্যা এই রিলেটেড, এই সিপিসি রিলেটেড যা হবে সেটা আমি অ্যাড্রেস করব, মানে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। স্যার, আমি তো পাঠ ধারা বুঝিনি দিছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু উত্তর পাইনি। কোন ধারা একশো বোঝেন নাই? চার ধারা, হ্যাঁ, ছবি উঠায় পাঠাই 104 ধারা দিছিলাম, যেটা আমি বুঝিনি। টা দেখা হয়নি, আপনি আবার দিয়েন তো। আজকে আজকে আবার দিবেন। ঠিক আছে আচ্ছা, স্যার। যাই হোক, আমরা আজকে পড়া শুরু করি। আমরা আজকে আদেশ 1 পড়বো। আদেশ 1 কি আছে বলেন তো দেখি। পক্ষ আছে স্যার, মামলার পক্ষ। হুম, সবার সামনে বই আছে? বই আছে সবার সামনে? জি স্যার, বলেন। শুধু আপনার রেসপন্স পাচ্ছি, বাকিদের তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। জি স্যার, আছে স্যার। জি জি স্যার স্যার, আছে। জি স্যার, বই আছে। আছি স্যার, আমরা আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে কয়টা পক্ষ থাকে? 2টা পক্ষ থাকে। এটা আদেশ 1-এ আমরা পড়বো আর কি। আজকে এটা পড়বো, সাথে আরো কিছু পড়বো। তো আদেশ 1 মূলত মামলার পক্ষ নিয়ে আলোচনা। একটা মামলা, দেওয়ানি মোকদ্দমায় 2টা পক্ষ থাকে সাধারণত। সাধারণত কি 2টাই পক্ষ থাকে। এক পক্ষ হয় যে মোকদ্দমাটা নিয়ে আসে, অর্থাৎ যে কোনো কিছু প্রতিকার চায়, তাকে বলা হয় বাদী। অর্থাৎ যে মোকদ্দমাটা দায়ের করে, এক ব্যক্তি হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে, তাকে বলা হয় বাদী। আর যাদের বিরুদ্ধে তার এই মোকদ্দমাটা নিয়ে আসে, যাদের বিরুদ্ধে সে তার প্রতিকার গুলো পেতে চায়, অধিকার, সে তার অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তার বিরুদ্ধে করতে চায়, তাদেরকে তারা বিবাদ, আহ, বিপক্ষ করে, তাদেরকে আমরা বিবাদী হিসেবে জানিয়েছি। তাহলে দেওয়ানি মোকদ্দমার 2 ধরনের পক্ষ থাকে। বাদী, একে ইংরেজিতে বলে প্লেইনটিফ, আর বিবাদী পক্ষ, একে বলা হয় ডিফেন্ডেন্ট। এখন আমি বিধি একাদেশের বিধি 1 থেকে 3 পড়বো আর কি, মানে সামারিটা আলোচনা করবো। বিধি 1 থেকে 3,
আচ্ছা, আমি যেটা বলবো সেটা পারলে আপনারা বই দাগায় নেবেন অথবা খাতায় নোট করে নেবেন। পরবর্তীতে আপনারা এটা নিজেরা গিয়ে পড়বেন বাসায়, তাহলে এটা কাজে লাগবে। এমনিতে মনোযোগ সহকারে শুনবেন, শুনে নোট নিবেন, নোট করবেন, বই দাগাবেন, খাতায় নোট করবেন, পরে নিজে গিয়ে স্টাডি করবেন আমার পড়ানোর আলোকে আর কি। যাই হোক, মোকদ্দমার আহ, সাধারণত আহ, পক্ষভুক্তি দুই ভাবে হয়ে থাকে। এক হবে কি, বাদী হিসেবে, আর একটা হচ্ছে বিবাদী হিসেবে পক্ষভুক্তি হতে পারে। তো এখানে বলা হয়েছে আপনার এক নম্বর আদেশ একের 1 নম্বর বিধিতে, এমনকি 3 নম্বর বিধিতে, 1 এবং 3 দুইটাতেই বলা আছে যে, একে বলা হয়েছে যে হু মে বি জয়েন্ট অ্যাজ প্লেন্টিভস, মানে কারা বাদী হতে পারবে, এটা 1 নম্বর বিধিতে বলা হয়েছে। আর 3 নম্বর বিধিতে বলা হয়েছে কারা বিবাদী হতে পারবে। তো এ তাহলে একটা মোকদ্দমায় সকল ব্যক্তি বাদী কিংবা বিবাদী হিসেবে যুক্ত হতে পারে। কোনো মানুষ বাদী হিসেবে যুক্ত হতে পারে অথবা বিবাদী হিসেবে যুক্ত হতে পারে কিভাবে, যে যদি প্রত্যেক বাদী বা বিবাদীর দাবিকৃত প্রতিকার একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি হয়। একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি হয়, এই জিনিসটা ব্যাখ্যা করব, শুধু শুনে রাখেন এখন। বা মোকদ্দমাটা এমন যে, যদি এই ব্যক্তিরা অর্থাৎ বাদী বিবাদী যদি পৃথক মোকদ্দমা দায়ের করে, তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটা সাধারণ প্রশ্নের উদ্ভব হয়। আইন বা কোশ্চেন অফ ল এর ক্ষেত্রে বা কোশ্চেন অফ ফ্যাক্টের ক্ষেত্রে, অর্থাৎ আইনের প্রশ্নে বা ঘটনার প্রশ্নে একটা সাধারণ প্রশ্নের উদ্ভব হয়। যাই হোক, বোঝা যায়নি, একটা উদাহরণ দিই তাহলে। প্রথম হচ্ছে যে কারা বাদ বিবাদী হতে পারে যদি সেটা একই কার্য বা লেনদেনের থেকে উৎপত্তি হয়। ধর একটা উদাহরণ হিসেবে বলতে পারি, মনে করেন যে এ এ কি করে, বি এবং সি এর সাথে সে তেল বিক্রয়ের চুক্তি করে। এ কি করে, বি এবং সি দুইজনেরই সাথে তেল বিক্রয়ের চুক্তি করে। পরবর্তীতে সেই তেল বিক্রি করতে অস্বীকার করে। পরবর্তীতে কি, এ অস্বীকার করে যে না, আমি তোমাদের কাছে বিক্রি করব না। তখন বি এবং সি উভয়ের এক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে, এবং তারা যদি একটা মামলা দায়ের করে তার উভয় বাদী হিসেবে করতে পারবে, কারণ এটা একই কাজ বা একই কাজ। সেটা কি, এই যে বিক্রয় চুক্তি করেছিল এ বি এবং সি এর সাথে, এ বি এর সাথে চুক্তি করার পরেও এ পরবর্তীতে অস্বীকার করে যে আমি তোমাদেরকে তেল বিক্রি করব না, বা জমি মনে করে আমি তোমাদেরকে জমি বিক্রি করব না। এক্ষেত্রে বি এবং সি উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে। এবং এই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু একই কার্য থেকে। সেটা কি, উভয়ের সাথে এর একটা প্রতিশ্রুতি ছিল বা বিক্রয় চুক্তি করেছিল যে। তো এই ক্ষেত্রে কিন্তু বি এবং সি এর উভয়েরই কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে একই কার্য থেকে। তাদের এই ঘটনাটা উদ্ভব ঘটেছে। ফলে বি এবং সি বাদী হিসেবে একত্রিত হয়ে, যেহেতু সে তার অধিকার লঙ্ঘিত হয়েছে, তাহলে সে বাদী হয়ে এর বিরুদ্ধে মামলা করতে পারে। তাহলে এটা দেখতে পেলাম যে একই কার্য থেকে। উদাহরণ হিসেবে আরেকটা হতে পারে যে, আমরা বলতে পারি কি, মনে করেন একটা জমি আছে, সেখানে একটা একই পরিবারের অনেকজন থাকে। তো এখন ওই পরিবারের এজমালি সম্পত্তি আছে। এজমালি সম্পত্তি মানে হচ্ছে যৌথ সম্পত্তি, যেখানে কয়েকজনের সেখানে সম্পত্তি একত্রিত থাকে আর কি, অংশ একত্রিত থাকে, যৌথ সম্পত্তি। এখন একজন করেছে কি, সে বাকিদেরকে বলছে আমি তোমাদেরকে জমি দিব না। মনে করেন এ বলেছে বি সি ডি কে যে আমি তোমাদেরকে জমি দিব না। এখন বি সি ডি যেহেতু কি তারা এক্ষেত্রে কি হয়, তারা যদি একটা পৃথক মামলা দায়ের করতে চায়, বি সি ডি যদি পৃথক মামলা দায়ের করতে চায় নিজের অংশ পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কি একটা কমন কোশ্চেন অফ ফ্যাক্ট এবং কমন কোশ্চেন অফ ল উদ্ভব ঘটবে। অর্থাৎ যদি বি সি ডি যদি পৃথকভাবে মামলা করতে চায়, তাহলে কি হবে, বি সি ডি তিনজনের ক্ষেত্রে কিন্তু একই প্রশ্নের উদ্ভব ঘটবে। একই ঘটনাগত প্রশ্ন বা একই আপনার আইনগত প্রশ্ন উদ্ভব ঘটবে। এক্ষেত্রে বি সি ডি কে তাহলে একত্রিত হয়ে, অর্থাৎ বাদী হয়ে
এর বিরুদ্ধে তারা মামলা করতে পারে। তাদের পৃথকভাবে করলে তাদের মামলার সংখ্যা বাড়বে, কোর্টের উপরে ভার বাড়বে, সময় ক্ষেপণ হবে। তো এক্ষেত্রে বি সি ডি একত্রিত হয়ে বাদী হয়ে কিন্তু মামলা করতে পারে। কারণ এক্ষেত্রে কিন্তু তারা যদি পৃথকভাবে মামলা করতে চায় তাহলে একই প্রশ্ন উদ্ভব ঘটলে, সেটা আইনগত প্রশ্ন হোক বা ঘটনাগত প্রশ্ন, তাহলে আমরা এই দুইটা বিষয়টা আপনারা বুঝতে পারছেন সবাই, কোন ক্ষেত্রে তারা একত্রিত হয়ে মামলা করতে পারবে। বুঝতে পারছেন? স্যার, এটা কি প্রতিনিধিত্বমূলক বলতেছেন স্যার, একাদেশের 8 বিধি? কি? একাদেশের 8 বিধি যেটা প্রতিনিধিত্বমূলক, মানে অনেক অনেকজনের পক্ষে একজন, এটা কি বলতেছেন? আমি কি এরকম কিছু পড়াচ্ছি এখন প্রতিনিধিত্বমূলক বলে কিছু একাশের পড়াইছি? এক বিধি অন্যরা কি স্যার শুনেছেন? এক থেকে তিন বিধি স্যার, এক থেকে তিন মানে বিধি নিয়ে নেটওয়ার্কে আলোচনা করছে যে শোনা যাচ্ছে। ও আচ্ছা, একটু নেটওয়ার্কের জন্য শোনা যাচ্ছে না, এই জন্য বললাম স্যার, সরি। অন্যরা কি শুনতে পাইছেন বলেন শুনি। স্যার, আপনি একাদশের এক থেকে তিন বিধি আলোচনা করছেন। অন্যদের কথা বলছি, আপনি তো বললেন অন্যরা বলেন। একাদেশের সরি আদেশ একের 1 এবং 3 বিধি পড়াইতেছেন। অন্য আর কারা শুনেছেন বলেন দেখি, এখানে তো 14 জন আছেন। জি জি স্যার, একাদেশের 1 এবং 3 কে কি বিধি শুনছেন? পড়ানো হ্যাঁ, হচ্ছে। মামলায় কে কে বাদী হতে পারবে এই বিষয়ে স্যার আলোচনা করেছেন তখন। কি আমি দুইটা কারণ উল্লেখ করেছি, যে কারা কারা বাদী বিবাদী হতে পারবে, সে দুইটা কি বলেন শুনি। দুইটা ক্ষেত্রে বলেছি, কোন কোন ক্ষেত্রে বলেন। এক নম্বর স্যার, দাবিকৃত প্রতিকার একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি হলে। দুই হ্যাঁ, নম্বর হচ্ছে আইন ও তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্ন উৎপত্তি হলে আর কি স্যার। পৃথক হ্যাঁ, মোকদ্দমা ঠিক আছে। সরি স্যার, পৃথক মোকদ্দমা দায়ের করলে যখন আইন ও তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্ন উৎপত্তি হয় স্যার। অন্যরা কি শুনেছেন? আর একই কাজ বিষয় আদান প্রদান হইতে উদ্ভব। আর দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ, পৃথক মোকদ্দমা দায়ের করলে তথ্যগত আইন বিচার্য বিষয় একই হইতে হবে। বাদীর আমি যে ক্ষেত্রে উদাহরণ দিছি দুইটা, সেটা কি বুঝতে পারছেন? আমি যে দুইটা উদাহরণ দিছিলাম, একটা হচ্ছে একই কার্য স্যার, বা লেনদেন থেকে প্রথমটা উৎপত্তি, আর হচ্ছে একটা যদি হচ্ছে স্যার একটা প্রথমে সাধারণ। তেলেরটা হচ্ছে প্রথমটা তেলেরটা হচ্ছে স্যার একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি, এটার উদাহরণ স্যার। আর সাধারণ বিষয় গাড়ি এবং কারেরটা হচ্ছে স্যার দ্বিতীয়। পৃথক মোকদ্দমা দেখা আইন ও তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্ন হয় এটার জন্য স্যার। গাড়ি এবং কারের তো এরকম কোনো উদাহরণ দিইনি আমি। আমি তো না দিয়েছি সরি যে স্যার, একটা প্রথমটা একমালিক হচ্ছে বাদীর সম্পত্তি জন্য ছিল। স্যার। জি স্যার, প্রথমটা স্যার বাদীর জন্য, দ্বিতীয়টা হচ্ছে যে জি স্যার। দ্বিতীয়টা কার জন্য? বিবাদের জন্য। দ্বিতীয়টা কার জন্য? উদাহরণ দিয়েছেন, জমি উদাহরণ দিয়েছেন দ্বিতীয়টা স্যার, ল্যান্ড বিবাদী নিয়ে। স্যার, দ্বিতীয়টা বিবাদী, তৃতীয়টা বিবাদী, আর তৃতীয় হবে প্রত্যেক উপায় বিচার। প্রত্যেক উপায় যখন বিচার হবে দ্বিতীয়টাও তো সেটা বাদীর 2 বিধি। জন্যই। দুই হ্যাঁ, নাম্বার বাদীর উদাহরণ জন্য। কি ছিল বাদীর জন্য বলেন স্যার, দেখি। একই সেম উদাহরণ দুইবার করে দিছে, ওই অন্যভাবে দিছে। 2 নাম্বার উদাহরণটা বলেন দেখি। আমার 2 নাম্বার উদাহরণ এক যেটা দিছি ওটা বলেন একজন দেখি। হ্যাঁ, এক ব্যক্তি একাধিক ব্যক্তিকে জমি বিক্রি করে চুক্তি করে স্যার। জমি বিক্রয়ের চুক্তি করছে? না, হচ্ছে না। জি স্যার। অন্যরা কি শুনছেন স্যার বলেন। স্যার ধারা কত নম্বর? হ্যাঁ, আদেশ পড়াচ্ছে স্যার, স্যার একাদেশ পড়াচ্ছে, একাদেশের 1, 2 বিধি পড়াচ্ছে। আমি জমি বলতে চাচ্ছি যে আমি একটা উদাহরণ একটা, আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আমাদের না, আমার না আপনাদের?
বুঝতেছি না, এভাবে তো ক্লাস নেওয়া মুশকিল হয়ে যাবে। কার সমস্যা নেটওয়ার্কের? আমার না আপনাদের? এখন আর হয়তো সমস্যা আমাদেরই হচ্ছে ছিল, স্যার বুঝতে পারিনি। আমাদের হয়তো বা স্যার নেটওয়ার্কের বুঝতে সমস্যা পারতেছে কার? না এই জন্য। আমাদের না হবে স্যার, আমাকে আমাদেরই স্যার, বলেন। গাড়িতে একটু নেটের প্রবলেম তো। আমাদের। আমি যে এখানে বললাম যে একটা মামলায় কারা বাদী বা বিবাদী হতে পারবে, একটা বললাম যে এই তাদের দাবিকৃত প্রতিকার যদি কি হয়, একই লেনদেন বা একই কাজ থেকে উৎপত্তি হয়, একই ধরনের কাজ, মানে পার্ট অফ সেম ট্রানজেকশন, একই রকমের অংশ থেকে, সেম অ্যাক্ট, একই রকম কাজ থেকে বা সেম ট্রানজেকশন, একই রকম সিরিজ অফ অ্যাক্ট বা ট্রানজেকশন, একই রকম কাজ বা একই রকম কাজ সমষ্টি থেকে বা একই রকম লেনদেন থেকে যদি উৎপত্তি হয়। এটার উদাহরণ তো দিলাম আমি যে এ কি করেছে, বি এবং সি এর সাথে জমি বিক্রয়ের চুক্তি করেছে, পরে এ অস্বীকার করেছে জমি বিক্রয় করতে। এক্ষেত্রে বি এবং সি ক্ষতিগ্রস্ত হয়েছে। বি এবং সি ক্ষতিগ্রস্ত হয়েছে কি একই কাজ দ্বারা, যেহেতু দুইজনকে প্রতিশ্রুতি দেওয়া, দুইজনের সাথে বিক্রয় চুক্তি করেছিল যে হ্যাঁ তাকে চুক্তি করেছিল যে তার জমি বিক্রি করবে, পৃথক পৃথক জমি আর কি, একই না। এই ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা একই কাজ থেকে, কোন কাজ, একই কাজ, অস্বীকার অস্বীকার করেছে জমি বিক্রি করতে বিক্রয় চুক্তি থাকা সত্ত্বেও দুজনের সাথে, এক্ষেত্রে তারা দুইজনই বাদী হয়ে মামলা করতে পারবে, কারণ দুজনের যে প্রতিকারটা একই কাজের কাজ থেকে উৎপত্তি লাভ করেছে। আর একটা উদাহরণ দিয়েছিলাম, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কার ভাবে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। এখন এবং তখন আমি আলাদা কিছু করি নাই, ওভাবেই আছে। এখন নেটওয়ার্কের আপ ডাউন হতে পারে, এটা একটা সমস্যা, দূর থেকে ক্লাস করার। আসলে 2 নম্বর উদাহরণ আমি বললাম, আর এখানে 2 নম্বর যেটা দেওয়া আছে আপনি 3 বিধিতে। স্যার আপনি কথাগুলো মনে হয় অনেক দূর থেকে বলতেছেন, এরকম মনে হচ্ছে, স্পষ্ট বোঝা যায় দূর না। থেকে বলতেছি? ও হ্যাঁ, এরকম তাই? লাগছে। আমি এমনি এসে বলতেছি, কি বলে, হেডফোনে বলতেছি। আমি চাইলে এখন হেডফোন তাহলে খুলতে হবে, হেডফোন খুলে বলতেছি, দেখি কি হয়। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কেমন? দেখেন, দূর থেকে না কাছে থেকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, আগের তো এখন অবশ্যই ভালো। আচ্ছা, ওকে। আমি 2 নম্বর উদাহরণ হিসেবে যেটা বলছিলাম যে আপনাদের একটা সাধারণ প্রশ্নের উদ্ভব যদি আলাদাভাবে মামলা করতে যায়, বাদী কিংবা বিবাদী দুজনের কথাই কিন্তু বলা হচ্ছে। আপনারা বললেন যে বাদীর কথা বলেছি আমি, বিবাদীর আলাদা হবে না, আমি দুজনেরই কথা বলতেছি, বাদী কিংবা বিবাদী দুজনেরই কথা বলতেছি। যদি বাদী কিংবা বিবাদী এরা যদি পৃথক ভাবে মামলা করতে যায়, আলাদা আলাদা ভাবে যদি মামলা করতে যায়, তাহলে কি হবে, একটা সাধারণ প্রশ্নের উদ্ভব ঘটবে, সেটা ঘটনাগত অথবা আইনগত। উদাহরণ হিসেবে আমি বলেছিলাম, মনে করি একটা এজমালি সম্পত্তি আছে, যৌথ মালিকানার সম্পত্তি আছে, মানে যৌথ মালিকানা যেখানে সব কয়েকজনের অংশ একসাথে একটা জমিতে থাকে এবং সেই জমিতে পৃথক করা না হয়ে থাকে, সেটা বলে এজমালি সম্পত্তি। তো আমি বললাম যে মনে করি একটা জমিতে A, B, C, D বসবাস করে। এ কি করেছে, B, C, D কে তাদের অধিকার অস্বীকার করেছে। তাদের যে অংশ আছে B, C, D এর ওই জমিতে, এজমালি সম্পত্তিতে, সেটা এ অস্বীকার করেছে। এখন যেহেতু অস্বীকার করেছে, A, B, C, D তিনজনেরই অধিকার অস্বীকার করেছে। এখন B, C কিংবা D যদি পৃথকভাবে মামলা করতে যায়, আলাদাভাবে যদি মামলা করতে যায়, তা কি একই রকম প্রশ্নের উদ্ভব ঘটবে না? একই রকম ঘটনাগত প্রশ্নের উদ্ভব ঘটবে যে আসলে জি স্যার। সে জমিটা অস্বীকার করে দিতে অস্বীকার করেছে কিনা, বা বা একই আইনগত প্রশ্নের উদ্ভব ঘটবে যে তার ওই জমিতে ওয়ারিশ হিসেবে বা অন্য কোনো সূত্রে সে জমিটা পাবে কিনা। একই প্রশ্নের উদ্ভব ঘটবে কিনা তিনজন যদি আলাদাভাবে মামলা করতে যায়? জি স্যার, অবশ্যই করবে স্যার। জি স্যার, জি স্যার, একই প্রশ্ন। এই জন্য যখন পৃথকভাবে আলাদা একই প্রশ্নের উদ্ভব ঘটবে, একই ঘটনাগত প্রশ্ন অথবা আইনগত প্রশ্নের উদ্ভব ঘটবে, এই জন্য ওরা একত্রিত হয়ে মামলা দায়ের করতে পারবে, B, C, D একত্রিত হয়ে মামলা দায়ের করতে পারবে। আমি এটাই বলতেছি। তো এই বিষয়টা আলোচনা করতে এত সময় চলে গেল। আচ্ছা, যাই হোক,
এটা তো একটা ছিল যে একটা দেওয়ানি মোকদ্দমায় দুই রকমের পক্ষ থাকে, একটা বাদী বিবাদী। এখন বাদী বিবাদী কয় রকমের হতে পারে, এটা আবার দুই রকমের। এক ছিল যে মামলার পক্ষ দুই রকমের, এক হলো বাদী, অপরটা হলো বিবাদী। এখন বাদী বিবাদী ওরাও দুই রকমের। এটা কি? একটা হলো মামলার প্রয়োজনীয় পক্ষ, আর একটা হলো মামলার উপযুক্ত পক্ষ, নেসেসারি পার্টি বা প্রয়োজনীয় পক্ষ, আর একটা হলো উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টি। প্রয়োজনীয় পক্ষ কি? প্রয়োজনীয় পক্ষ হলো যার উপস্থিতি ছাড়া এ মামলায় কোনো কার্যকরী রায় বা ডিক্রি দেওয়া যায় না, এবং যার উপস্থিতি লাগবেই। এ উপস্থিত না হলে মামলার রায় দেওয়া যাবে না বা ডিক্রি দেওয়া যাবে না, সেটা হলো প্রয়োজনীয় পক্ষ। মানে প্রয়োজনীয় বোঝা যাচ্ছে যে প্রয়োজন, তার উপস্থিতি প্রয়োজন, না হলে হবে না, মামলার রায় হবে না, বা হলেও সেটা ত্রুটিপূর্ণ হবে। আর দ্বিতীয় হলো উপযুক্ত পক্ষ, যে তাদের উপস্থিতি অপরিহার্য না, মানে জরুরি না, যদি তারা নাও আসে তাও মামলায় রায় হয়ে যাবে, ডিক্রি হয়ে যাবে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ বা চূড়ান্ত হবে না। অর্থাৎ তা পূর্ণাঙ্গ বা চূড়ান্ত হবে না, সেটা কিছু না কিছু বাকি থেকে যাবে, এরকম একটা বিষয়। তাহলে আমরা দেখলাম মামলার দুইটা পক্ষ থাকে, একটা প্রয়োজনীয় পক্ষ আর একটা উপযুক্ত পক্ষ। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আপনারা পাবেন, নয় বিধিতে পাবেন, নয় বিধিতে। বিধি নয়, ওই এক আদেশেই আছি আমরা এখনো। তারপর আমরা পড়লাম এখন কি, এক, দুই, তিন বিধি পড়লাম, এখন ডাইরেক্ট চলে গেলাম নয় বিধিতে। আপনারা ভালোভাবে খেয়াল করবেন, নোট নিবেন। নয় বিধি কি বলছে? যে মিস জয়েন্ডার এন্ড নন জয়েন্ডার, মানে হচ্ছে মিস জয়েন্ডার অপসংযোগ, আর নন জয়েন্ডার অসংযোগ। অর্থাৎ মিস জয়েন্ডার কি? কোনো ব্যক্তি কোনো মামলায় ভুলভাবে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ যার প্রয়োজনীয় পক্ষ বা উপযুক্ত পক্ষ হিসেবে তার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও তাকে মামলায় পক্ষ করা হয়েছে, হয়তো বিবাদী বা বাদী, যে কোনো হতে পারে। সেক্ষেত্রে হবে মিস জয়েন্ডার বা বা অপসংযোগ। মিস জয়েন্ডার বা অপসংযোগ হচ্ছে কি, যেখানে কোনো ব্যক্তির বাদী কিংবা বিবাদী হিসেবে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তাকে যুক্ত করে করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে হবে সেটা কি, কি হবে সেটা বলেন তো? কি হবে সেটা? জি স্যার। অপসংযোগ না অসংযোগ? স্যার মিস স্যার জয়েন্ডার যেটা সেটা তো অপসংযোগ ভুল হবে করে স্যার। যুক্ত, মিস জয়েন্ডার যেটা ভুল করে যুক্ত হয়েছে, অপসংযোগ হবে। মিস হ্যাঁ জয়েন্ডার। হ্যাঁ, রাইট। আর একটা আর নন একটা হলো জয়েন্ডার অসংযোগ। যেটা। জি অসংযোগটা স্যার। বলিনি এখনো। অসংযোগ হচ্ছে যে মামলা প্রয়োজনীয় পক্ষ বা উপযুক্ত পক্ষ, যে কোনো ব্যক্তি মামলা প্রয়োজনীয় পক্ষ বা উপযুক্ত পক্ষ, কিন্তু তাকে মামলায় পক্ষ করা হয়নি, তাহলে এটা হবে নন জয়েন্ডার, মানে জয়েন করা হয়নি, নন জয়েন্ডার। এটা তো আমরা নাম থেকে বুঝতে পারি। বা অসংযোগ, মানে তাকে সংযোগ যুক্ত করা হয় নাই। আচ্ছা, এখানে কিন্তু একটা, এই 9 নম্বরে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, 9 নম্বর ধারা বিধিতে। সেটা কি? যে নো suits shall be defeated by reason of the misjoinder non joinder of parties। কোনো মামলা ব্যর্থ হবে না, কি জন্য ব্যর্থ হবে না? এই কারণে যে কোনো প্রয়োজনীয় পক্ষকে মামলায় কোনো প্রয়োজনীয় বা উপযুক্ত কোনো ব্যক্তিকে মামলায় পক্ষ করা হয় নাই, শুধু এ কারণে কোনো মামলা ব্যর্থ হবে না। বুঝা গেছে? কোনো মামলা এ কারণে ব্যর্থ হবে না যে এখানে কোনো মামলায় কোনো প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষকে মামলায় বাদী কিংবা বিবাদী করা হয় নাই। তবে এই কথাটা কিন্তু আংশিক সত্য। মূল সত্য হলো, যেগুলো বাটোয়ারা মামলা হয়ে থাকে, পার্টিশন সুট, বন্টন মামলায় অবশ্যই সকল প্রয়োজনীয় কিংবা উপযুক্ত পক্ষকে সংযোগ, মানে করতে হয়, মামলায় পক্ষ করতে হয়। যদি না করা হয়, এ কারণে কিন্তু মামলাটা খারিজ হয়ে যেতে পারে। এটা বাটোয়ারা মামলার ক্ষেত্রে মূলত বেশি হয়। তো এখানে আমরা এই বিষয়টা যদি খেয়াল করি, যে এটা কথাটা পুরোপুরি সত্য না যে হ্যাঁ, আমি যদি প্রয়োজনীয় পক্ষকে বা আহ, উপযুক্ত পক্ষকে মামলায় যুক্ত না করি তাহলে আমার মামলা ফেল হবে না, এটা আসলে পুরোপুরি সত্য না। বাটর মামলার ক্ষেত্রে এই কারণে কিন্তু শুধু যে
প্রয়োজনীয় পক্ষকে উপযুক্ত পক্ষকে মামলায় যুক্ত করা হয়নি, এই কারণে কিন্তু মামলাটা খারিজ হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর 10 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনাদের পরীক্ষায় আহ, আসতে পারে, এবং পাশাপাশি আপনার কোর্টে যখন প্র্যাকটিস করবেন এই ধারার বহুল, মানে এই এই বিধানের বহুল ব্যবহার রয়েছে কোর্টে। সেটা হলো একে বলে 110, মানে এক আদেশের 10 নম্বর বিধি। সেটা কি, যে এখানে কয়েকটা অংশ আছে এটাতে। সেটা কি, এই আদেশ অনুযায়ী কি করতে পারে কোর্ট বা আদালত কোনো ব্যক্তিকে মামলায় যুক্ত হওয়ার আদেশ দিতে পারে। অনেক সময় প্র্যাকটিস করার সময় আপনারা 110 দরখাস্ত নিয়ে আসে যে একটা পক্ষকে মামলায়, ব্যক্তি কোনো মামলায় পক্ষ হতে চায়, আইদার বাদী কিংবা বিবাদী। তো এই জন্য এই ধারাটা, এই বিধানটা আছে যে কেউ যদি পক্ষ হতে চায় তাকে এই ধারার মাধ্যমে, এই সরি ধারা তো না, এই বিধান মানে এই বিধির মাধ্যমে আসতে হবে। এইটার মাধ্যমে কোর্ট কি করতে পারে, বা কোনো পক্ষকে, কোনো ব্যক্তিকে যেমন বাদী হিসেবে সংযুক্তও করতে পারে, অথবা স্থলাভিষিক্ত করতে পারে। স্থলাভিষিক্ত মানে কি, ওর জায়গায় আরেকজনকে করতে পারে। মনে করেন যে এক জায়গায় অলরেডি কি ছিল, রহিম ছিল, আব্দুর রহিম ছিল, ওর জায়গায় আব্দুল করিমকে বসাতে পারে বা নিয়ে আসতে পারে। আব্দুল রহিম মানে এই যে তার স্থলে তার আরেক জায়গায় আসলে এটা স্থলাভিষিক্ত বা সাবস্টিটিউশন। তাহলে কোর্ট এ ধারার অধীনে কোনো ব্যক্তিকে কোনো মামলায় যুক্ত করে, অথবা অথবা কি করে, মামলা থেকে স্থলাভিষিক্ত করতে পারে। আচ্ছা, আমরা এখন, যাই হোক, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এই ধারাটা। কোর্ট যদি চায় তাহলে কি করতে পারে, কোনো ব্যক্তিকে যুক্ত করতে পারে, অথবা স্থলাভিষিক্তও করতে পারে আসলে। এবং এটা করতে পারে মোকদ্দমার যে কোনো সময়ে, এমনকি যদি রায়ের পর্যায়ে হয় তখনও করা যাবে এটা। আর এটা হচ্ছে কোর্টের ক্ষমতা, কোর্টের এখতিয়ার। কোর্ট যদি চায় তাহলে করবে, আর না চাইলে করতে পারবে না, করবে না। এটা দাবি হিসেবে কোর্টে বলা যাবে না, কোর্টে কনভিন্স করতে হবে যে কেন এই ব্যক্তির মামলায় পক্ষ হওয়া জরুরি। আচ্ছা, ওখানে 10 বিধিতে আরো বলা হয়েছে স্ট্রাইক আউট, মানে অপ্রয়োজনীয় পক্ষ কর্তনের কথাও বলা হয়েছে। মানে যারা যে প্রয়োজন মনে করছে না, কোর্ট যদি প্রয়োজন মনে করছে না এই ব্যক্তিকে বাদী কিংবা বিবাদী হিসেবে থাকা দরকার, বা ভুলভাবে এদেরকে পক্ষ করা হয়েছে, তাহলে কোর্ট চাইলে তাদেরকে স্ট্রাইক আউট মানে কর্তন করে বাদ দিতে পারে। তাহলে 10 ধারা অনুযায়ী কোর্ট কি কি করতে পারে, কি করতে পারে বলেন দেখি। 10 ধারা তো না, 10 বিধি অনুযায়ী, একের 10 বিধি অনুযায়ী কি কি করতে পারে বলেন দেখি। কোর্ট কি কি করতে পারে একাদেশের 10 বিধি অনুযায়ী? স্যার প্রয়োজনে তার যুক্ত করতে পারে, বাদী আবার প্রয়োজনে তার বাদ দিতে পারে। আর কি করতে পারে? স্যার বাদী বিবাদী পরিবর্তনে কর্তন অন্য করতে পারে স্যার। পারে। এখানে কিন্তু আমি বলেছি 3টা জিনিস, না 2টা জিনিস বলেছেন, আরেকটা কি? আর বিবাদী সংযুক্ত হইলে আর্জি সংশোধন করা যেতে পারে। এখানে 3টা জিনিস হবে, স্যার একটা হচ্ছে আপনারা বাদী দুটো সংযুক্ত করতে পারে। জি স্যার, বাদী সংযুক্ত একটা হবে, বাদী সংযুক্ত করতে পারে এবং স্থলাভিষিক্ত করতে পারে, এখানে দুইটা স্যার। আর একটা হচ্ছে যে 3 নম্বর হচ্ছে বাদী বাদী উভয় হ্যাঁ, স্ট্রিকিং আউট করতে হবে স্যার, হ্যাঁ। প্রয়োজন। আচ্ছা, যাই হোক, এটা 3টা হলো, একটা হলো যে যুক্ত হওয়া, একটা হলো কর্তন হওয়া, একটা হচ্ছে স্থলাভিষিক্ত হওয়া। 3টা জিনিসই হতে পারে। এখানে আপনার 4 বিধিতে আবার বলা হয়েছে যদি নতুন করে বিবাদী যুক্ত হয় বা বাদীও যুক্ত হয় আর কি, সেক্ষেত্রে কি করতে হবে, আর্জি সংশোধন করতে হবে। আর্জি সংশোধন করতে হবে, আর্জি সংশোধন করতে হবে যদি নতুন কোনো পক্ষ যুক্ত হয় সেক্ষেত্রে। পরের প্রশ্ন হলো, মনে করেন যে মামলাটা রায়ের পর্যায়ে আছে, এই সময় এসে একজন দরখাস্ত দিল, এই একাদেশের 10 বিধি অনুযায়ী সে মামলায় পক্ষ হতে চায়। কোর্ট দেখে মনে হলো যে হ্যাঁ আসলে এটা তো জরুরি তার পক্ষ হওয়া, কোর্ট মঞ্জুর করলো। এখন কি হবে, মামলাটা কি রায়ে থাকবে, মানে তার জন্য কি এ রায় থেকে শুরু হবে নাকি কি হবে তখন? তার জন্য হবে কি,
তার জন্য এভাবে মামলার মোকদ্দমা মানে মামলাটা এভাবে শুরু হবে, চলবে যেন সেই মামলায় নতুন যুক্ত হয়েছে এবং তার ক্ষেত্রে অন্যান্য বিধানগুলো একদম শুরু থেকে, অর্থাৎ যখন সে মামলায় যুক্ত হয়েছে ধরে নেওয়া তখনই মামলাটা চালু হয়েছে তার জন্য। যখন সে যুক্ত হবে ধরে মানে তার জন্য তখনই মামলাটা শুরু হয়েছে। আর মামলা শুরু হলে কি হয়, যেহেতু সে নিজে হাজির হয়েছে, তারপর তাকে আর সমন দেওয়ার দরকার নেই। মামলায় আমরা কি জানি, সমন দিয়ে তারপর বিবাদ দিয়ে আসে, সে তো নিজেই আসছে। তো পরের তারিখে সে জবাব দিবে, সাধারণত মামলায় যেটা হয় জবাব দিবে, তারপরে অন্যান্য ধাপগুলা চলবে, সাক্ষী হবে, আবার তারপর যুক্তিতর্ক হবে। অর্থাৎ কোনো পক্ষ যদি মামলায় যুক্ত হয়, বিবাদী আর কি, কোনো বিবাদী যদি মামলায় যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি হবে, মামলাটা পুনরায় মানে একেবারে নতুন থেকে শুরু হয়ে যাবে। তার ক্ষেত্রে ধাপগুলো সব অনুসরণ করা হবে, মানে যে নতুন করে যুক্ত হবে আর কি। অর্থাৎ তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে নতুন করে আরম্ভ হয়েছে তখন গণ্য হবে আর কি, একেবারে নতুন করে। আচ্ছা, যাই হোক, মোটামুটি এই ছিল আমাদের 1 নম্বর আদেশ। আহ এখানে আবার 12 নম্বরে একটা বিষয় বলা আছে। 12 নম্বর বিধিতে আমরা যদি খেয়াল করি, 12 নম্বর বিধিতে কি বলা আছে, যে একটা মামলায় দেখা যায়, এটা সাধারণত কোর্টে মান্য করা হয় না, আমি খুব একটা দেখি নাই। আমাদের একটা মামলায় হচ্ছে 12 জন বাদী। এখন তো সবার আসার দরকার নাই, মামলা প্রত্যেক ডেটে সবার আসার দরকার নেই। সেক্ষেত্রে বিবাদীরও তাই। মামলায় বিবাদী হচ্ছে, কোনো মামলায় আমি 600 বিবাদী দেখছি, একটা পাইছিলাম বাটোয়ার মামলায়। তো সবার তো কোর্টে আসার দরকার নাই, কারণ সবার কাছ থেকে সময়ের অপচয়, টাকার অপচয় ইত্যাদি। তো এই জন্য কি করা হয়, কোনো একজনকে, মানে মনে করেন 12 জন বাদী আছে, এর মধ্যে যে কোনো একজনকে বাকি সব বাদীরা কি করে, অথরাইজ করে দেয়, যে ওকে ক্ষমতা দিয়ে দেয় যে হ্যাঁ তুমি আমার পক্ষ হয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করবা কোর্টে, আমাদের পক্ষ হয়ে হাজিরা দিবা, সাক্ষ্য দিবা। বিবাদীর ক্ষেত্রেও তাই, সবার আসা যেহেতু পসিবল না, তখন সবার পক্ষে ওরা কি করে, একজন বিবাদীকে বা একজন বিবাদীকে বাদী হয়ে, এত অনেক বেশি বাদী থাকলে যে কোনো একজন বাদীকে তারা কি করতে অথরাইজ করে দেয়, বা তাদের প্রতি তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেয়, অনুমতি দিয়ে দেয়। এবং সেই অনুমতিটা অবশ্যই লিখিতভাবে, এবং সকল পার্টি যারা তাকে অনুমতি দিচ্ছে যে তার পক্ষ হয়ে সে মামলাটা লড়বে বা রিপ্রেজেন্ট করবে কোর্টে, সেটা অবশ্যই স্বাক্ষরিত, লিখিত, তার দ্বারা স্বাক্ষরিত লিখিত অনুমতি হতে হবে আর কি। এটা কোর্টে আসলে দেখা যায় না, লিখিত অনুমতি থাকে না। যাই হোক, তো 12 নম্বরটাও ইম্পর্টেন্ট, মনে রাখবেন। সেক্ষেত্রে কি, যে কেউ যদি কারো পক্ষ হয়ে, সব বাদীকে আসলে আসার দরকার নেই, সব বিবাদীকেও আসার দরকার নেই, সেক্ষেত্রে কি করতে হবে, যাকে সকল বিবাদীরাও মানে অনুমতি দিচ্ছে তাদের পক্ষ, তাদেরকে প্রতিনিধিত্ব করা, তাদের বদলে মামলায় প্রতিনিধিত্ব করার, সেটা অবশ্যই একটা লিখিত অনুমতির মাধ্যমে, তার কর্তৃক স্বাক্ষরিত অনুমতির মাধ্যমে হতে হবে। আচ্ছা, এই তো মোটামুটি আমরা 1 নম্বর। আহ ওখানে আরেকটা বিধান আছে গুরুত্বপূর্ণ, আমরা যদি খেয়াল করি, এর 8 নম্বর বিধি, একাদেশের 8 নম্বর বিধি, একাদেশের 8 নম্বর বিধি, একাদেশের 8 নম্বর বিধি, এটা গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সুট, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সুট। যদিও এই টার্ম রিপ্রেজেন্টেটিভ সুট, এটা কিন্তু ওই বিধিতে উল্লেখ করা হয় নাই। এখানে কি বলা হয়েছে, মনে করেন যে আপনাদের একটা গ্রাম আছে, আপনার গ্রামের বাসিন্দা, ওই গ্রামে মনে করেন যে 100 লোক থাকে, 100 লোক থাকে, সবার ফসলি জমি আছে, ফসল ফলায়। ওর মধ্যে কি হয়েছে, যে ওই ওই গ্রামের জমির মধ্য দিয়ে কি করবে সরকার, একটা রাস্তা বের করবে, রাস্তা বানাবে। এর ফলে দেখা যায় পুরো 100 জন যে গ্রামবাসী আছে সবাই কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তখন এই যে এতজন মানুষ আছে, তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই সাথে একই কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন তাদের সবাইকে মামলা করা প্রয়োজন নেই, তাদের পক্ষ হয়ে যে কোনো একজন কি করবে, যদি মামলা করে,
যে না, তারা যদি প্রতিকার চায় এর বিরুদ্ধে, তাহলে সবাইকে মামলা করার প্রয়োজন নাই, সবাইকে কিন্তু আসার দরকার নেই, তাদের পক্ষ হয়ে যে কোনো একজন এসে এই মামলাটা দায়ের করতে পারে। এটাই হলো রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক। এখানে একজন এসে আরেকজনের প্রতিনিধি হয়ে মামলা করতেছে। তো এটা, তাহলে এই ধারার শর্ত যদি আমরা এই বিধির যদি শর্তগুলো খেয়াল করি, সেটা কি, যে একটা দেওয়ানি মোকদ্দমা অবশ্যই অনেকগুলো পক্ষ হতে হবে। অনেকগুলো পক্ষ না হলে সে কাকে রিপ্রেজেন্ট করবে, কার প্রতিনিধি হবে, এই জন্য অনেকগুলো পক্ষ হতে হবে। দ্বিতীয় হলো তাদের সবার স্বার্থ একই হতে হবে। আর স্বার্থের মধ্যে ভিন্নতা হয় তাহলে কিন্তু, আমি যদি স্বার্থ ভিন্ন হয় তাহলে আমাকে অন্যজন কেন গিয়ে রিপ্রেজেন্ট করবে? তাহলে এই জন্য সবার স্বার্থ একই হতে হবে। তৃতীয় হলো যে অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট, কোর্টের অনুমতি অবশ্যই নিতে হবে। কোর্টের অনুমতি অবশ্যই নিতে হবে। তাহলে এই যে তিনটা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন, যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ স্যুট হওয়ার জন্য কি হওয়া লাগবে। এক, বলেন তো দেখি কি কি শর্ত, কি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা হওয়ার শর্ত কি বলেন? তিনটা শর্ত বললাম, কি কি? স্যার কোর্টের একই অনুমোদন নিতে হবে এবং একই স্বার্থ থাকতে হবে। একই একই সংশ্লিষ্ট স্বার্থ তো, হ্যাঁ। তার পক্ষে একজন আর কি প্রতিনিধিত্ব করে এবং কোর্টের সেটা অনুমতি সাপেক্ষে আর কি। তাহলে এটা আমরা যদি সংজ্ঞা দেই তাহলে কি হবে? কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কি করবে, একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে মোকদ্দমা দায়ের করলে বা জবাব দাখিল করলে, এই যেখানে বলা হয়েছে কি, সেটা মামলা করাও হতে পারে, জবাব দাখিল করাও হতে পারে, মানে আর্জি দাখিলও করা হতে পারে, জবাব, অথবা উভয় পক্ষই হতে পারে, বাদী হতে পারে, বিবাদী হতে পারে। এক নাম্বার যেটা আদেশ, সেটা উভয় পক্ষকে নিয়ে আলোচনা করেছে, বাদী বিবাদী উভয় পক্ষই। এক্ষেত্রে যদি কি হয়, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে মোকদ্দমা যদি দায়ের করে বা জবাব যদি দায়ের করে, সেক্ষেত্রে সে মোকদ্দমাকে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে। এটা এক আদেশের 8 নম্বর বিধিতে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, আপনারা মনে রাখবেন, 1-8। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি এটা হলো কি মামলার পক্ষ। এরপর মামলার পক্ষ আছে, পক্ষ আসার পর কি হবে, এখন আপনার মামলা দায়ের হবে। মামলা দায়ের, মোকদ্দমা দায়ের হয় কিভাবে? আমরা এর আগে পড়েছি, কোন মোকদ্দমা দায়ের হয় আরজি দাখিলের মাধ্যমে বা প্লেন্ট, ইংরেজিতে বলে প্লেন্ট, বা আরজি দাখিলের মাধ্যমে। প্রত্যেক মামলা দায়ের হবে আরজি দাখিলের মাধ্যমে। প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা দায়ের হবে আরজি দাখিলের মাধ্যমে। এটা বলা আছে আমাদের ধারা 26-এ। সবাই ধারা 26 দেখেন তো কি লেখা আছে, পড়েন, সবাই নিজে নিজে পড়েন ধারা 26। প্রত্যেক দেওয়ানি মোকদ্দমা দাখিলের মাধ্যমে করতে হবে স্যার, দায়ের করতে হবে। আমি নিজে নিজে পড়তে বললাম, সবাই নিজে নিজে পড়েন, আমাকে পড়ে শোনাতে হবে না, আপনারা নিজেরা নিজেরা পড়েন, সবাই পড়েন। পড়ছেন সবাই? জি বলছি স্যার। স্যার। কি বলা হয়েছে, যে প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা কিভাবে শুরু হবে, আর্জির কিভাবে শুরু মাধ্যমে হবে? স্যার। আর শুধু দাখিল আর্জির বা অন্য মাধ্যমে? কোনো পদ্ধতি স্যার, অন্য কোনো হ্যাঁ, নির্ধারিত পদ্ধতি স্যার। হ্যাঁ, সেটা আরজির মাধ্যমেও হতে পারে অথবা অন্য কোনো পদ্ধতিতে হতে পারে। এখন আরজি তো, এখন অন্য কোনো পদ্ধতি কি সে বিষয়ে আমি পরে আলোচনা করব। শুধু এটা জেনে রাখেন, আরজি দাখিলের মাধ্যমে মামলা দায়ের হয়। এখন পরের প্রশ্ন হলো, তাহলে আরজি জিনিসটা কি? তাহলে আরজির সংজ্ঞা আপনাদের সিপিসি তে বা দেওয়ানি কার্যবিধি বইয়ে কোথাও দেওয়া নাই, যে আরজি বলতে কি বুঝবো। এটা শুধু বলা আছে আপনার আদেশ 6, জান আদেশ 6, আরজি বা প্লেন্ট। আদেশ 6 গিয়ে দেখেন কি বলা আছে প্রথমে, পড়েন 1 নম্বর বিধিতে কি বলা আছে।
আদেশ 6 1 নম্বর বিধিতে কি লেখা আছে সবাই পড়েন। কেউ পড়েন নাই? স্যার পড়ছি স্যার। পড়ছি তো। স্যার আর যে বলতে প্লিডিংস অথবা লিখিত বিবৃতিকে বলতে বলে। আর্জি বা লিখিত জবাব বোঝাবে। হ্যাঁ, একজন করে বলেন Mainly, কি পাইলেন pleading বলেন। shells may be framed or written statement. অর্থাৎ শেখ আরজির জবাব। আরজির জবাব বলতে আরজি অথবা লিখিত বিবৃতিকে বোঝাবে। কি বলতে আবার বলেন। আর আর্জি বা লিখিত জবাব বোঝাবে। কি মানে কি লিখিত জবাব আরজি বোঝাবে কোন জিনিসটাকে? প্লিডিং স্যার। হ্যাঁ, লিডিং। আচ্ছা, এখানে তাহলে রিয়াজুল ইসলাম, রিয়াজুল ইসলাম আছেন? রিয়াজুল ইসলাম আছেন? নাই? সুলতানা পারভিন আছেন? সুলতানা পারভিন আছেন? জি জি স্যার। হ্যাঁ, কি পড়লেন আপনি বলেন তো? হ্যাঁ, স্যার হচ্ছে গিয়ে ষষ্ঠ আদেশে হচ্ছে বিধি 1 আরজি জবাব। আরজি জবাব বলিতে আরজি অথবা লিখিত বিবৃতি বোঝাইবে। আচ্ছা, ওখানে প্লিডিংস শব্দ ব্যবহার করে নাই? যে প্লিডিংস বলতে আরজি কিংবা জবাব বুঝাবে বলে নাই? হ্যাঁ স্যার, প্রিডিংস বুঝাইছে, হ্যাঁ। বলছে। আচ্ছা, তাহলে এই যে আমি বললাম একটু আগে যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে আরজির কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই, শুধু এখানে একটা বলছে যে প্লিডিংস বলতে আরজি কিংবা জবাবকে বোঝাবে। আরজি কিংবা অর্থাৎ আরজি কিংবা জবাবকে বোঝাবে। আরজি হলো বাদীর প্লিডিংস, আরজি হলো বাদীর প্লিডিংস, আর জবাব হলো বিবাদীর প্লিডিংস। তো এখানে বলছে যে প্লিডিংস বলতে আরজি কিংবা জবাবকে বোঝাবে, কিন্তু আরজি বলতে কি বোঝাবে এটা উল্লেখ নাই। এই জন্য আরজি বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো আরজি হলো সেই লিখিত বর্ণনা যার মাধ্যমে দেওয়ানি মোকদ্দমার সূচনা ঘটে। তাহলে আরজি হলো কি বলেন তো শুনি? কি বললাম? সেই লিখিত বর্ণনা যার মাধ্যমে কি হয়, একটা দেওয়ানি মোকদ্দমার সূচনা হয়। শুরু শুরু হয়ে দিছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার, হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে আরজির মাধ্যমে দেওয়ানি মোকদ্দমার সূচনা হয়। এখন পরের প্রশ্ন হলো, ঠিক আছে বুঝলাম সূচনা হয়, এখন আরজিতে কি কি থাকবে এটা একটা প্রশ্ন। এটা আরজিতে আমি কি কোন কোন বিষয়টা নিয়ে আসবো এটা একটা প্রশ্ন। এই জন্য আমাদেরকে যেতে হবে আদেশ 7। আদেশ 7-এ যান সবাই। গেছেন সবাই আদেশ 7? জি স্যার। জি স্যার, গেছি। আদেশ 7-এ দেখেন ওখানে কি নাম, এই আদেশ, এই আদেশের নাম কি? আরজি আরজি। বা প্লেন্ট, যেটা ইংরেজিতে প্লেন্ট আরজি। তো আরজি কি? আরজি হলো যেটা দাখিলের মাধ্যমে মোকদ্দমা শুরু হয়, এবং এখানে কি থাকে, বাদীর দাবির বিবরণ থাকে। ঠিক আছে। আচ্ছা, এই প্রথম বিধিতে, এই আদেশের 7 আদেশের প্রথম বিধিতে দেখেন বলা আছে যে একটা আরজিতে কি কি থাকবে। জি স্যার, কি কি থাকবে আপনার 9টি বিষয় সবাই উল্লেখ পড়েন। থাকে। দেখেন, জি স্যার। এক হচ্ছে যে যে আদালতে মামলা দায়ের করা হয়েছে সে আদালতের নাম থাকবে। আদালতে প্রচলিত ভাষায় বলে একে মোকাম। এটা আমি আগামী ক্লাসে দেখাবো, একটা আরজির কপি দেখাবো আপনাদেরকে। তাহলে এখানে যে আদালতে মামলা দায়ের করা হচ্ছে আরজিতে, সেই আদালতের নাম থাকবে, সবার উপরে থাকবে।
তারপর কি থাকবে? বাদীর নাম, তার বর্ণনা, বাসস্থান থাকবে। বিবাদীর নাম, বর্ণনা, বাসস্থান থাকবে। বাদী কিংবা বিবাদীর মধ্যে কেউ যদি নাবালক হয় বা কেউ যদি প্রতিবন্ধী হয় সেটার বর্ণনা থাকবে। এই মামলার কারণ, কজ অফ অ্যাকশন, এর বিষয়ে বর্ণনা থাকবে যে মামলা হওয়ার কারণটা কি, এবং আদালতের এখতিয়ার আছে কিনা, এখতিয়ার নিয়ে তো আমরা আলোচনা করেছি, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, এগুলো আছে কিনা সে বিষয়ে বর্ণনা থাকবে। এবং এক্ষেত্রে বাদীর দাবিটা থাকবে যে বাদী আসলে কি চাচ্ছে। আর এক্ষেত্রে যদি বিবাদীর দাবির সাথে তার অংশ পারস্পরিক সম্মতিতে যদি বর্জন করে সে বিষয়ে বর্ণনা থাকবে। এবং অবশ্যই কোর্ট নির্ধারণের ক্ষেত্রে তার এই মামলার একটা আনুমানিক মূল্যমান থাকবে। আমরা জানি যে মামলার মূল্যমানের উপর নির্ভর করে কোর্ট নির্ধারিত হয়। তা মামলার মূল্যমান যদি কেউ দেখায় 20 লক্ষ টাকা, তাহলে এটা সিনিয়র সহকারী জজ আদালতে যায়। কেউ যদি মামলার মূল্যমান দেখায় আপনার 50 লাখ টাকা, তাহলে এটা যুগ্ম জেলা জজ কোর্টে যায়। এভাবে কিন্তু কি হয়, মামলার মূল্যমানের সাথে কিন্তু কোর্টের এখতিয়ার নির্ধারিত হয়। এই জন্য অবশ্যই সেই আর্জিতে মামলার একটা আনুমানিক মূল্যমান থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, কোন কোন বিষয়গুলো থাকবে ওখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা নিজেরা একবার পড়ে নেবেন, আমি এমনিতে আলোচনা করে দিলাম। আচ্ছা, যদি সেটা অর্থের মামলা হয়, এই যে 2 নম্বর বিধি যেটা বলছে, 1 নম্বর বিধিতে এটা আছে, 2 নম্বর বিধিতে কি বলছে, যদি অর্থের মামলা হয় ইন মানি সুটস, সেটা কি হবে, যে দাবিকৃত অর্থের পরিমাণ সেটা অবশ্যই যথাযথ পরিমাণে হতে হবে, মানে স্পেসিফিক হতে হবে। হ্যাঁ, আমি ওর কাছ থেকে 5 লক্ষ টাকা পাই, বা আমি তার কাছ থেকে 5,80,249 টাকা পাই, এরকম করে স্পেসিফিক থাকতে হবে। আচ্ছা, তারপর আমরা যদি আরো খেয়াল করি, আরজিতে আরো উল্লেখ করতে হবে। আপনার যদি এখানে দেখি, 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বর যে বিধিটা, যে আপনার যদি আপনি মামলা যদি করেন, মামলার বিষয়বস্তু হয় যদি কোনো স্থাবর সম্পত্তি মানে জমি হয়, সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে, সেই জমিকে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে হবে, লিখতে হবে। সেই জমির বর্ণনা সুনির্দিষ্ট, সুনির্ধারিত, সুস্পষ্ট হতে হবে। অর্থাৎ সেই জমির দাগ, খতিয়ান, মৌজা, সেই জমির চৌহদ্দি মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কে আছে, সে জমি হাত নকশায় দেখাতে হবে, সেই জমির আপনার স্কেচ ম্যাপ আঁকতে হবে, মানে বিস্তারিত বর্ণনা দিতে হবে আর কি, যদি আপনার জমি থাকে সাবজেক্ট ম্যাটার, 3 নম্বর বিধিতে বলছে। এরপর আমরা চলে যাব 6 নম্বর বিধিতে। সেখানে বলছে যদি মামলাটা কি হয়, ল অফ লিমিটেশন, অর্থাৎ তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যদি মামলা দায়ের করা হয় সেটার কারণ বলতে হবে, এবং পাশাপাশি এই তামাদি থেকে অব্যাহতির কথা উল্লেখ করতে হবে। তামাদি বা আমরা জানি তামাদি আইনে, এটা আমি পড়াবো যদি সুযোগ পাই, তামাদি আইনে কি হয়, এখানে কোনো একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের সময়সীমা দেওয়া থাকে, যে কোন মামলা কোন কতদিনের মধ্যে দায়ের করতে হবে, ওর অতিরিক্ত হলে তখন আর মামলা দায়ের করা যায় না। ফৌজদারি মামলার ক্ষেত্রে এটা নাই, কারণ ফৌজদারি মামলা কখনো পুরনো হয় না। কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে একটা নির্ধারিত সময়সীমা আছে। তো সময়ের মধ্যে কি করতে হবে, যেমন কেউ যদি দলিল সংশোধনের মামলা করতে চায়, তাকে বা দলিল বাতিলের মামলা করতে চায়, তাকে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। কোন তারিখ থেকে, যে তারিখ থেকে সে জেনেছে যে তারিখে দলিল মানে সমস্যা আছে, যে সংশোধন করতে হবে, সে জানার তারিখ থেকে, অথবা যে তারিখ থেকে এই দলিলের মধ্যে ম্যানিপুলেট করা হয়েছে সে তারিখ থেকে। যাই হোক, এই যে সময়সীমা আছে তিন 3 বছর। দেওয়ানি এই ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনো সময়সীমা নাই, এটা যে কোনো সময়। স্যার কারণ এখানে আমি একটা কখনো প্রশ্ন করতে পারি স্যার? ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। কি বললেন? স্যার বলছিলাম কি 3 বছরের মধ্যে মানে হচ্ছে না করলে তামাদি হয়, এখন তামাদি করার কি কোনো সময়সীমা আছে যে এত দিনের মধ্যে করতে হবে তামাদিটা? অবশ্যই তামাদি আইনে এই বিষয়গুলো বর্ণনা আছে, যখন তামাদি আইন পড়বেন সে তখন বুঝতে পারবেন যে কোন ধরনের মামলার ক্ষেত্রে বা কোন ধরনের প্রতিকারের ক্ষেত্রে কত সময়সীমা আছে, সেটা তখন জানতে পারবেন।
আচ্ছা, এখন আপনি আর্জি নিয়ে গেলেন, কোর্টে আর্জি নিয়ে গেলেন মামলা দায়েরের জন্য, কোর্ট আপনার আর্জি গ্রহণ করলো, তারপর কি হবে? তারপর এগুলো বর্ণনা এখন দিচ্ছি আমি। যে মনে করেন আপনি আর্জি নিয়ে গেলেন, আর্জির সাথে কি কি থাকবে? আর্জির সাথে আপনার এটা বলা আছে 9 নম্বর বিধিতে। আপনার 9 নম্বর বিধিতে বলা আছে যে আপনার আর্জির সাথে কি কি থাকবে। যদি আপনি আর্জির সাথে দলিল দাখিল করতে চান, দলিল দাখিল করেন, সেই দলিলগুলোর একটা তালিকা থাকতে হবে। সেই দলিলগুলোর একটা তালিকা আপনাকে অবশ্যই আর্জির সাথে দিতে হবে। তারপর যতজন বিবাদী আছে ততগুলো সমন এবং পাশাপাশি ততগুলো আর্জির কপি দাখিল করতে হবে। কারণ আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন, মানে বিবাদী আর কি, তার কাছে তো তাকে তো জানাতে হবে যে হ্যাঁ আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন শুধু জানাতে হবে না, কি মামলা হয়েছে সেটাও জানাতে হবে। এই জন্য আর্জির কপি পাঠাতে হবে। যতগুলো সমন, মানে যতগুলো বিবাদী ততগুলো সমনের কপি, ততগুলোই আর্জির কপি থাকবে। এগুলো অবশ্যই মামলার আর্জির সাথে দাখিল করতে হবে। এটা মনে রাখবেন আপনারা অবশ্যই, সেগুলো মামলার আর্জির সাথে দাখিল করতে হবে। আচ্ছা, এর একটা পরে আমার প্রশ্ন হলো যে কেউ যদি এই মামলা দায়েরের সময় আর্জির সাথে তার দাবির প্রেক্ষাপটে, তার দাবির প্রেক্ষিতে সে যে দাবি করে, সে যে প্রতিকার চায়, সে প্রেক্ষিতে সে যদি মানে সে দলিলগুলো দাখিল না করে, দেখা গেল সে তার আর্জিতে 20টা দলিলের বর্ণনা দিছে, কিন্তু কিন্তু দলিল দাখিল করেছে সে 14টা। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই বিষয়টা বলা হয়েছে 18 নম্বর বিধিতে, বিধি 18। এখানে কি বলা হয়েছে যে যেগুলো আর্জির সাথে দাখিল করা উচিত ছিল, বা তার একটা তালিকা দেওয়া উচিত ছিল, বা ওই দলিলটা কার কাছে আছে সেটারও একটা তালিকা দেওয়া উচিত। অনেক সময় দলিল আমার কাছে নাও থাকতে পারে, আরেকজনের কাছে আছে। তো বলা হয়েছে যখন আর্জি দাখিলের সময় কেউ যদি দলিল দাখিল না করে, অথবা তার যদি একটা তালিকা না দেয়, বা সে যে দলিলগুলো অন্য কারো কাছে, তার যদি একটা তালিকা না দেয়, তখন কি হবে? কোর্টের অনুমতি ছাড়া পরবর্তীতে ওই দলিলগুলা আদালতে দাখিল করা যাবে না। যদি কেউ আর্জি দাখিলের সময় কোনো সব প্রয়োজনীয় কাগজ না দেয়, তাহলে পরবর্তীতে আহ সেগুলো দাখিল করা যাবে না। তবে দাখিল করা যাবে যদি কোর্ট সেটা অনুমতি দেয়। আর এখানে এটা বলা হয়েছে যে কোর্ট অবশ্য অনুমতি দিবে ব্যতিক্রমী ক্ষেত্রে, মানে খুবই কঠোর ভাবে কোর্ট এগুলো দেখবে, সহজে অনুমতি দিবে না। সহজে অনুমতি দিবে না যে হ্যাঁ আপনি তখন দলিলগুলো দাখিল করেন নাই, এখন কেন করছেন। এই বিষয়গুলো কোর্ট দেখবে আর কি। তবে যদি অনেক সময় কি হয়, কেউ কিছু দলিলটা প্রকাশ করে না, অনেক সময় জেরা করার সময় দলিলটা বের করে, সেটা ভিন্ন কথা, সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই বিষয়টা আর কি, এটা 18 নম্বর বিধিতে বলা হয়েছে। তাহলে আমরা জানলাম কি, মামলা দায়ের করার সময় অবশ্যই আর্জির সাথে যতগুলো বিবাদী আছে সবার জন্য সমনের কপি দিতে হবে, এবং প্রত্যেক প্রত্যেকটার সাথে কি করতে হবে, আহ আর্জির কপিও দিতে হবে, এবং সমন জারির জন্য প্রয়োজনীয় ফি দিতে হবে, ফি দাখিল করতে হবে। কারণ এটা তো নিয়ে যাবে কোর্টের পেয়াদা না, বা জারিকারক, তার জন্য তো একটা ফি লাগবে, সেটা অবশ্যই দিতে হবে আর কি এটার সাথে। আর যাতায়াত খরচ আছে একটা। আচ্ছা, যাই হোক, এরপরে খুবই ইম্পর্টেন্ট হলো 10 নম্বর বিধি, সাত আদেশের 10 নম্বর বিধি। এটা হলো রিটার্ন অফ প্লেইন্ট। মানে দেখা যায় অনেক সময় মামলা ভুল কোর্টে দায়ের হয়েছে, যেখানে দায়ের করার কথা ছিল সেটা অন্য কোর্টে দায়ের হয়েছে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আর্জিটাকে ফেরত দেওয়া লাগবে, উপযুক্ত কোর্টে দাখিল করার উদ্দেশ্যে আর্জিটাকে ফেরত দিতে হবে। অর্থাৎ এটা সঠিক উপযুক্ত কোর্ট, প্রপার কোর্ট, সেখানে আর্জি দাখিলের জন্য ফেরত দিতে হবে। এবং ফেরত দেওয়ার সময় ওই আর্জির ওখানে উল্লেখ নোট দিতে হবে যে এই আর্জিটা কবে দাখিল করা হয়েছে, কখন ফেরত দেওয়া হচ্ছে, কি কারণে ফেরত দেওয়া হচ্ছে, এই বিষয়ে উল্লেখ থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এরপর 11 নম্বর
বিধি, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। 11 নম্বর বিধি অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে স্যার বিগত দিনে 10টা প্রশ্ন আসছে এখান থেকে, 11 বিজি থেকে। বলেন বলেন জি স্যার, বার বিজিএস মিলে 10টা প্রশ্ন। প্রশ্ন আসছে স্যার। ও আচ্ছা, ওটাই আর বললাম 10 যে 10 বিধি 11 বিধি 10 নিয়ে থেকে অনেক 2টা আসছে প্রশ্ন স্যার। আছে, বিশেষ করে 11 বিধি তো অনেক। 11 বিধিতে কি বলেছে, যে এটা বলছে যে আপনার রিজেকশন অফ ক্লেম, মানে আরজি খারিজের বা আরজি প্রত্যাখ্যান হওয়ার কারণ বলেছে, মূলত 4টা কারণ বলেছে। আচ্ছা, এখানে কি কি বলতেছে দেখেন, যে আপনার আরজি 4টা কারণে প্রত্যাখ্যান হতে পারে। এক হচ্ছে কি, যে যদি আপনার এই মামলাতে যে আরজিতে দাখিল করেছেন, ওই আরজিতে আপনি নালিশের কারণ যদি উল্লেখ না করেন, যে মামলা করার কারণটা কি সেটাই উল্লেখ করেন না, কজ অফ অ্যাকশন নাই, সেক্ষেত্রে আপনার আরজি খারিজ হতে পারে। এক। দুই হলো যে আপনার এই আরজিটা আইন দ্বারা বারিত, কোনো আইন দ্বারা বারিত, এটা তামাদি হতে পারে বা রেস জুডিকাটা হতে পারে, অন্য কোনো কারণে এই আরজিটা আপনার বারিত, এটার কারণেও কিন্তু আরজি খারিজ হতে পারে বা নাকচ হতে পারে। দুই। 3 নম্বর হলো যে আপনি যেখানে মূল্যমান দেখিয়েছেন সেটা অপর্যাপ্ত, এবং এই জন্য কোর্ট আপনাকে সময় দিবে, সর্বোচ্চ সময় দিবে 21 দিনের। এই সময়ের মধ্যে যদি আপনি আপনার ভ্যালুয়েশনটা ঠিক না করেন, মূল্যবান ঠিক না করেন, তখন কোর্ট খারিজ করে দিবে আপনার আর্জি। 4 নম্বর কি, আপনার মামলাতে আপনি পর্যাপ্ত কোর্ট ফি দেন নাই। কোর্ট ফি না দেওয়ার কারণে কোর্ট আপনাকে 21 দিন সর্বোচ্চ সময় দিবে। 21 দিনের মধ্যে যদি আপনি পর্যাপ্ত কোর্ট ফি না দেন, তাহলে সেক্ষেত্রেও কোর্ট আপনার মামলা খারিজ করে দিতে পারে। এটা 4টা বিষয় আর কি। তো মোটামুটি এই 4টার কারণে সাধারণত কি হয়, আপনাদের আর্জি খারিজ হয়ে যায়। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আমি আবার বলতেছি, কি কি কারণ। প্রথম কারণ কি, যে আপনার আর্জিতে কজ অফ অ্যাকশন উল্লেখ করেন না, অর্থাৎ নালিশের কারণ কেন আপনি মামলা করতেছেন সেটা আপনার আর্জি পড়ে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার আর্জি খারিজ হয়ে যাবে। দুই হচ্ছে কি, আপনার আর্জিটা মানে কোনো আইন দ্বারা বাড়িত, অর্থাৎ এটা হতে পারে যে আপনি আর্জি দাখিল করতেছেন সিভিল কোর্টে ফ্যামিলি ম্যাটার নিয়ে, তো ফ্যামিলি ম্যাটার তো সিভিল কোর্টে দাখিল করা যায় না, এটা আইন দ্বারা বাড়িত। তো এই ক্ষেত্রে এটা আপনার আর্জি খারিজ হতে পারে। বা হতে পারে যে আপনার সময়সীমা, যে তামাদি, যে যে মামলা করার কথা 3 বছরের মধ্যে, আপনি এটা আনতেছেন 4-5 বছরের মাথায়, সেক্ষেত্রেও এটা মামলা আর্জি খারিজ হতে পারে। দুই গেল। তিন হলো কি, যে আপনি মূল্যায়ন মূল্যমান এই যে মামলাতে মূল্যায়ন ঠিকভাবে করেন না। আমরা জানি যে প্রত্যেকটা মামলায় কি করতে হয়, একটা মূল্যমান নির্ধারণ করতে হয়, তো মূল্যমানটা সঠিকভাবে করেন না। দেখা গেল যে আপনার 5 একর জমি, অথচ আপনি মূল্যমান করেছেন 50,000 টাকা। এই জন্য কোর্ট সাথে সাথে আপনার খারিজ করে দিবে না আর্জি, এই জন্য আপনাকে সময় দিবে। সেই সময়সীমা হচ্ছে সর্বোচ্চ 21 দিন। 21 দিনের মধ্যে আপনাকে মূল্যবান ঠিক করতে হবে। যদি করতে ব্যর্থ হন, তাহলে মামলা খারিজ হয়ে যাবে, মানে আর্জি খারিজ হয়ে যাবে আর কি। তারপর একটা কারণ হতে পারে 4 নাম্বার কি, যে আপনার কোর্ট ফি পর্যাপ্ত না, আপনাকে আদালত এই সর্বোচ্চ 21 দিনের সময় দিবে কোর্ট ফি ঠিক করার। যদি পর্যাপ্ত কোর্ট ফি আপনি এই সময়ের মধ্যেও না করেন, তাহলে আপনার আর্জি খারিজ হয়ে যাবে। যদি আপনার আর্জি খারিজ হয়, সেক্ষেত্রে আপনার প্রতিকার কি, এটা বলা আছে ওই যে 13 নম্বর বিধিতে। যদি আপনার আর্জি খারিজ হয়ে যায়, তখন আপনি কি করতে পারেন, নতুন করে আর্জি দাখিল করতে পারেন, অথবা এটার বিরুদ্ধে আপিলও করা যায়। কারণ আর্জি খারিজের আদেশ হচ্ছে একটা ডিক্রি। আমরা 2-এর 2 ধারায় পড়েছিলাম যে ডিক্রি, দুইটা বিষয় ডিক্রি হতে পারে। একটা হলো কি, আর্জি খারিজ ডিক্রি হতে পারে, আর 144 ধারার অধীনে কোনো আদেশ, সেটাও ডিক্রি হতে পারে। তো যেহেতু এটা একটা ডিক্রি, সেটা এর বিরুদ্ধে আপিল করা যাবে প্রথমত। দ্বিতীয় হলো কি, নতুন করে মামলাও দায়ের করা যাবে। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের এই আরজি সংক্রান্ত আলোচনা মূলত এগুলোই ছিল আজকের মতো। স্যার 21 দিন ওটা কোথায় বলা আছে স্যার? সিপিসিতে তো কোথায় নেই স্যার। 21 দিন কোথায় বলা আছে? এটা ওই বিধির 4 নম্বর বিধিতে আছে 21 দিনের কথা, 4 নম্বর বিধিতে। এই যে আর্জি প্রত্যাখ্যানের কারণ 4টা কারণ না, ওই 4 নম্বরটাতেই তো বলা আছে। 11 নম্বর বিধির শেষে দেখেন। হ্যাঁ হ্যাঁ, 4টে কারণে আর্জি প্রত্যাখ্যান হয়, ওই 4 নম্বর শর্তটা।
ওখানে 21 দিনের কথা বলা আছে 11 নম্বর 11 বিধি শেষে। আচ্ছা, মোটামুটি আরজি নিয়ে আলোচনা ছিল এটা। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা করেন, করতে পারেন। এসপি স্যার, হ্যাঁ, হ্যালো স্যার, আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার, আমাদের ক্লাসটা প্রতিদিন তো রেকর্ড হয় স্যার, হ্যাঁ, কিন্তু আমাদের রেকর্ড ক্লাসটা কোনোদিনও পেলাম না। এটা আপনি মানে ওই যে এই এখনই ক্লাস শেষে দিয়ে দিচ্ছেন, ক্লাস শেষে দিয়ে দিচ্ছে, এরকম একটা কথা। কোনো ওই ক্লাস মডারেটর আমাদের পায় না। মডারেটর যে রাজ ভাই আছে ওনার সাথে যোগাযোগ করেন, উনি তো না ক্লাস না, রেকর্ড। ওনার সাথে যোগাযোগ ভাই স্যার, এটা এখন আপনি রাজ আপনারাও ভাইয়ের একটু সাথে বলতে হবে কন্ট্যাক্ট স্যার। করিয়েন, ক্লাসে স্যারের সাথে এগুলো নিয়ে আরে আলোচনা করিয়েন, মামুন রাজ ভাই, ভাইয়ের সাথে আপনি কন্ট্যাক্ট বুঝে কি করিয়েন। কথা বলেন, বুঝছেন? কন্ট্যাক্ট করার কি আছে? ওটা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়ার কথা। আপনি মাঝখান দিয়ে প্রতি দিয়ে একটা করে কথা বলেন। আপনাকে পার্সোনাল প্রোভাইড করে স্যার? ক্লাস কিন্তু রিলেটেড এটা আর আমরা কোনো কথা থাকলে যা পড়ানো হয়েছে সেটা বলেন আপনারা। এটা স্যার আমাদের দিলে ভালো হয়, আমরা যদি এটা আবার দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। এটা কি করে দিলেন স্যার? আচ্ছা, আপনি ক্লাস ঠিক আছে। করাচ্ছেন, কিন্তু আমরা ফার্দার বিষয় দিয়ে একটা মেসেজ মিস্টেক হতে পারে স্যার। এটা জানার জন্য স্যার আমাদের রেকর্ডিং ক্লাস দরকার। ঠিক আছে, বুঝতে পারছি, অসুবিধা নাই। আমি আচ্ছা, পড়ার বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে আজকে, এটা বলেন। স্যার পড়ার আজকে বিষয়ে ক্লাসের স্যার আজকের ক্লাসের বাইরে অন্য একটা প্রশ্ন আছে স্যার, করব? বলেন। স্যার গত শুক্রবারে একটা আপনার ইয়েতে ওই যে এলাকায় যে পঞ্চায়েত হয় ওরকম একটা পঞ্চায়েতে আমি গেলাম। হ্যাঁ, তো এখন এক ভদ্রলোক মারা গেছে। তো মারা যাওয়ার পর ওনার কোনো ছেলে নাই, মেয়ে আছে। তো আচ্ছা। এখন উনি ওইখানে সম্পত্তির মালিক হয়েছে স্যার 27% বা 28%। হুম। এখন যেহেতু ওনার ছেলে নাই, তাহলে তো স্যার ওনার সম্পত্তিটা হচ্ছে ওনার ভাইয়েরাও পাবে। হ্যাঁ, তো মেয়ে থাকলে সেক্ষেত্রে ভাইরাও পাবে। জি স্যার। মেয়ে থাকলে ভাইরাও পাবে, হ্যাঁ, তারপর। জি স্যার। এখন ওইখানে তো স্যার এটা 50-50 ভাগ করা হইলো আর কি, যে মেয়ে পাবে 50% আর যে ভাই আছে ভাই বোনেরা পাবে হচ্ছে 50%। হ্যাঁ। এখন আচ্ছা। ওনারা চাচ্ছে যে যতগুলা দাগ আছে, যেমন 7টা বা 8টা দাগ আছে, ওই 8টা দাগে তাকে 1%, 2%, মানে যেই দাগে সে যতটুকু অংশ পায় ওইভাবে দিতে। এখন তাকে কি স্যার সব দাগ থেকে মিলে একটা দাগে দেওয়ার মতো কোনো আইনগত বিধান আছে কিনা, বা সে এরকম এরকম কোনো কোনো বিধান দাবি নেই। করতে পারে কিনা? এরকম কোনো বিষয় না যে প্রত্যেক দাগ থেকে নিবে। এটা মূলত হলো যে আপোষের মাধ্যমে। প্রথম কথা, কয়টা মেয়ে আছে? স্যার এক মেয়ে। একটাই মেয়ে, আচ্ছা, ঠিক আছে, তাহলে অর্ধেক পাবে। জি এই স্যার। ক্ষেত্রে কোনো বিধান নাই আলাদা হবে যে প্রত্যেক দাগ থেকে। তার সুবিধা মতো জায়গা থেকে, সুবিধা মতো দাগ থেকে, সুবিধা মতো অবস্থান থেকে সে জমি নিতে পারে। এটা কোনো নাই যে প্রত্যেক দাগ থেকে দিতে হবে, এমন কোনো বিধান নাই আইনে। আমরা যেটা করি, তার অংশ যেমন 10 শতক জমি হয়ে থাকে, তাহলে হ্যাঁ হ্যাঁ। অর্ধেক হিসেবে সে 5 শতক পাবে। এখন 5 শতক কোথায় জি পাবে স্যার। এটা ওরা নিজের আলাপ আলোচনার মাধ্যমে এটা ঠিক করবে, এই আর কি। এই হলো এখন বিষয়। স্যার যদি ওই যাদের কাছ থেকে অংশটা পাবে তারা চাচ্ছে একসাথে দিবে না, প্রত্যেকটা দাগ থেকে তাকে দিবে, যাতে করে সে অন্য কারো কাছে বিক্রি করতে না পারে। এটা এটা স্থানীয়ভাবে নিজেরা সমাধান করবে। আর না হলে লিগাল এইড অফিস থাকে প্রত্যেকটা জেলায়, কোর্টে, ওখানে যাবে, বিষয়টা নিয়ে ওখানে আপোষে সমাধান হয়ে যাবে। আচ্ছা স্যার, থ্যাংক হুম। ইউ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো যদি প্রশ্ন না থেকে থাকে, আজকে ক্লাস শেষ হবে এখানে। স্যার ওই যে মূল্যবান নির্ধারণের যে একটা সময় থাকে, এটা দিন কতদিন বললেন মামলার? মূল্যমান নির্ধারণ না, মূল্যমান ঠিক করার সময়সীমা থাকে 21 দিন। মূল্যমান ঠিক করার 21 দিন। আর কোর্ট ফি? ওটাও 21 দিন। আমি এর আগেও বললাম। আপনি বই নিয়ে বসছেন সাথে? আপনার সাথে বই আছে? আপনার সাথে কি বই আছে? বই শুনতে পাচ্ছেন কি আপনি? সুবোধ, শুভ, শুনতে পাচ্ছেন না? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি।
আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে কি বই আছে? জি হ্যাঁ, বই আছে। হ্যাঁ, আপনি 11 বিধি দেখেন তো, 11 বিধির শেষে একেবারে কি লেখা আছে দেখেন তো। এটা অনেক ব্যাখ্যা, তো এটা খুঁজে পাচ্ছিলাম না, বিশাল বড়। আচ্ছা, ঠিক আছে, আপনি 11 বিধিতে এর আগে কিন্তু এটা নিয়ে ক্লাসে আলোচনা আমি করে দিছি, একজন প্রশ্নও করছিল। এই দুই ক্ষেত্রেই 11 বিধির শেষে বলা আছে যেখানে মূল্যমান সঠিক করতেও 21 দিন সময় দেওয়া হবে এবং তাকে পর্যাপ্ত কোর্ট ফি দিতেও 21 দিন সময় দেওয়া হবে, সর্বোচ্চ 21 দিন। এর মধ্যে বুঝতে যদি সে পেরেছি, ঠিক আচ্ছা। না করে তাহলে আর্জি খারিজ হয়ে যাবে আর কি। খারিজ, আর্জি নাকচ, আর্জি প্রত্যাখ্যান একই কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি ওকে। এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।